রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের সোনাইমুড়ি কামিল মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে কামিল শ্রেণী পর্যন্ত সকল ছাত্রদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত আছি মোহাম্মদ আবু হানিফ, সিনিয়র শিক্ষক, সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসা, সোনাইমুড়ি, নোয়াখালী। আজকের আমার নির্ধারিত ক্লাস হচ্ছে নবম শ্রেণীর, বিষয় হচ্ছে বাংলা সাহিত্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো কোভিড-19-এর কারণে বিশ্বব্যাপী স্থবির হয়ে আছে ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সর্বসেক্টরে, বাংলাদেশ তার বাহিরে নয়। তারপরে গণপঞ্জি বাংলা সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়ের প্রচেষ্টায় আমরা তোমাদেরকে শ্রেণী কার্যক্রমে যে পাঠদান হতো সেটা অনলাইন ক্লাসের মধ্যে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ এবং যারা আমার ক্লাসটা ফলো করছেন দেশে বিদেশে, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের নবম শ্রেণীর সিলেবাসে গল্প ছিল আমাদের অর্ধবার্ষিকে 4টি, কবিতা ছিল 4টি। আমরা মার্চ পর্যন্ত আমি তোমাদের সাথে ক্লাসে যুক্ত ছিলাম এবং সেখানে 3টা গল্প এবং 3টা কবিতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেহেতু তোমরা জানো 6 থেকেই সৃজনশীল প্রশ্ন পদ্ধতি, তো নবমেও আমাদের বাংলাতেও সৃজনশীল প্রশ্ন পদ্ধতির সিস্টেম রয়েছে। আজকে তোমাদের জন্য আমি একটা কবিতা নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতাটি। তোমাদের আশা করি পাঠ্য বই কাছে আছে, খাতা কলম নাও এবং তোমাদের বাংলা সাহিত্যের 198 নম্বর পৃষ্ঠা তোমরা খোলো। কবিতাটির নাম হচ্ছে কপোতাক্ষ নদ। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত কবি। ওনার জন্ম 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ির কপোতাক্ষ নদের তীরে, এবং এই কবি মৃত্যুবরণ করেছেন 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। তো কবিতাটি আমি প্রথমে আবৃত্তি করছি। শতধেন তুমি পরমুর মনে, শতত তোমার কথা ভাবিয়ে বিরলে, শতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জুড়ে একান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটেকার জলে। আর কি হবে দেখা যতদিন যাবে, বাড়িরূপে রাজরূপ সাগরতে দিতে, বাড়িরূপ পর তুমি এ মিনতি, ঘাবে বঙ্গযোগনের জনের কানে, শখে সকারিতে নাম তব এ প্রবাসে মজি প্রেমভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এই কবিতাটিতে 14 চরণ, 14টি লাইন আছে কবিতায়। এই কবিতাটিকে 2টি ভাগে ভাগ করেছেন। প্রথম অংশটি হচ্ছে 8 চরণের স্তবককে অষ্টক এবং পরের 6 চরণের স্তবকে ষষ্ঠক বলে। প্রথম স্তবকে ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠ স্তবকে ভাবের পরিণতি। কবিতাটি কবির বিখ্যাত চতুর্দশপদী কবিতা থেকে কবি চয়ন করেছেন। এই কবির বিখ্যাত আরেকটি কবিতা আছে ওনার, মেঘনাদ বধ। তো এই অংশের কবিতাটি চতুর্দশপদী কবিতা থেকে উনি চয়ন করেছেন।
এই কবিতায় কবি শৈশবকাল কপোতাক্ষণোৎ কবিতায় কবির শৈশবের স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে কবিতায়। আমরা জানি আরবিতে একটি কথা আছে, হুপুল অতোয়ানি মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি প্রথমে বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ ছিলেন, বাংলা সাহিত্যে অনেক কবিতা লিখেছেন। তিনি স্কুল জীবনের শিক্ষা শেষ করে তিনি কলকাতায় হিন্দু কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি ইংরেজির প্রতি অনুরক্ত হয়ে, ইংরেজির প্রতি ভক্ত হয়ে তিনি ইংরেজি ভাষাকে প্রাধান্য দিয়ে তিনি চলে গেলেন ফ্রান্সে। ফ্রান্সের ভার্সাই নগরীতে তিনি অবস্থানকালে তিনি ইংরেজি ভাষায় গল্প কবিতা লিখেছেন বাংলাকে বাদ দিয়ে, কিন্তু সেখানে ইংরেজিতে তিনি তাকে তেমন একটা ওদেশের লোকজন তেমন একটি প্রাধান্য দিলেন না। তিনি বাংলা ভাষার প্রতি তিনি অনুরক্ত ছিলেন, বাংলা সাহিত্যকে তিনি ভালোবাসতেন। সেখানে গিয়েও তার বারবার মনে পড়ে তার বাড়ির পাশের যে কপোতাক্ষ নদ, যে নদে তিনি শৈশব কাটিয়েছেন, সাঁতার কেটেছেন, শাপলা তুলেছেন, কিন্তু তিনি বিদেশ যেয়েও তার সেই নদের কথা তার মনে পড়ে। এটা কবির মূলত দেশপ্রেমের একটি বহিঃপ্রকাশ। আমরা যারা এদেশে বসবাস করছি, আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, আমাদের সাহিত্যকে ভালোবাসতে হবে, বাংলাকে ভালোবাসতে হবে। যেহেতু বাংলা আমাদের মায়ের ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সৃজনশীল প্রশ্নে রচনামূলকে 4টি ধাপ রয়েছে। প্রথম ধাপ জ্ঞানমূলক, যাকে ইংরেজিতে নলেজ বলে। দ্বিতীয় ধাপ হচ্ছে অনুধাবন, কম্প্রিহেনশন। তৃতীয় ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রয়োগ। চতুর্থ হচ্ছে উচ্চতর দক্ষতা, যাকে ইংরেজিতে হায়ার অর্ডার বলে। এই সৃজনশীল 4 ধরনের প্রশ্ন থাকে, তোমরা এটা জানো। যে জ্ঞানমূলক প্রশ্নে সরাসরি বই থেকে করা হয়, পাঠ্য বই থেকে, সেখানে মার্কস হচ্ছে 1। অনুধাবনমূলক প্রশ্নটাও পাঠ্য বই থেকে করা হয়, সেখানে জানতে চা হয় এটা বলতে কি বুঝো, বা এটা কি, এটা কোথায়, এই ধরনের শব্দ দিয়ে প্রশ্নটা শেষ করা হয়। সেখানে অনুধাবনমূলক 2, গল্পটা বা কবিতা পড়ে তুমি কি বুঝতে পারছো সেই জিনিসটার আলোকে তুমি এই প্রশ্নের উত্তর দেবে। অনুধাবনমূলক, সেখানে মার্কস হচ্ছে 2। তৃতীয়ত হচ্ছে প্রয়োগমূলক, সেখানে তোমার নাম্বার হচ্ছে 3। সেখানে জ্ঞান ও অনুধাবনের ভিত্তিতে তুমি টোটাল বিষয়টাকে কতটুকু বুঝতে পেরেছ, জ্ঞান এবং অনুধাবনের অংশ মিলিয়ে তুমি সেটার মর্মার্থ কী বুঝেছ, সেটার উপরে তুমি বুঝে এই প্রয়োগ করে প্রয়োগমূলক প্রশ্নের উত্তরটা তুমি সমাপ্ত করবে। চতুর্থত উচ্চতর দক্ষতা, সেখানে তোমার জ্ঞান, প্রয়োগ, অনুধাবন, প্রয়োগ, এই 3টার সমন্বয়ে তুমি উত্তর লিখবে। প্রয়োগের সেই প্রয়োগে উচ্চতর দক্ষতা, সেই উচ্চতর দক্ষতায় তোমার প্রশ্নটি এভাবে করা হয় যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কবিতার কী মিল রয়েছে, তার সাদৃশ্য বৈসাদৃশ্য সেটা তুমি বিশ্লেষণ করো, তোমার মতামতে উল্লেখ করো, এভাবে প্রশ্নটা করা হয়। তাহলে আরেকটা ধাপ হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। সেখানে হচ্ছে 3টা ধাপ। প্রথমে হচ্ছে সাধারণ বহু নির্বাচনী, তারপর হচ্ছে বহুপদী সমাপ্তিসূচক, তারপর হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক। তোমরা জানো যে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন জ্ঞানমূলক, সেখানে একটা প্রশ্ন দেওয়া হয়, এই প্রশ্নের 4টে উত্তর থাকে। সঠিক উত্তরটা যেটা হয় সেটা তুমি দেবে। সেখানে নাম্বার 1। বহুপদী সমাপ্তিসূচক, সেই প্রশ্নটা অসমাপ্ত থাকে, সেই প্রশ্নটাতে
রোমান সংখ্যায় 3টা উত্তর দেওয়া থাকে, যেমন ক রোমান 1, খ রোমান 2, গ রোমান 3। তারপরে চাওয়া হয় নিচের কোন উত্তরটি সঠিক। সেখানে ক আছে, খ আছে এবং ঘ এবং ঘ। তো সেখান থেকে একটা উত্তরে সঠিক হতে পারে, আবার 2টা উত্তর সঠিক হতে পারে, আবার 3টো সঠিক হতে পারে। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই প্রশ্নের ধাপগুলা বুঝতে পারছো। কেমন প্রশ্নের মধ্যে আসলে লেখা থাকে না কোনটা জ্ঞান, কোনটা সাধারণ বহু নির্বাচনী, আর কোনটা বহু পরিসমাপ্তি সূচক। তোমরা এখান থেকে বুঝতে হবে যে আসলে আমার কোন প্রশ্নটা কোন ধারায় পড়তেছে। তারপর হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক। সেখানে একটা স্ট্রিম বা একটা উদ্দীপক 2-3 লাইনে দেওয়া থাকে, সেখানের উপরে 2টা প্রশ্ন বা একাধিক প্রশ্ন হতে পারে। ওই উদ্দীপকের আলোকেই ওই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হয়। তো আমি মূল এই কবিতাটি পড়েছিলাম প্রথম অংশতে অষ্টকে, আমি আবারও পড়ছি, তোমরা আরও একটু মনোযোগ দিয়ে শোনো। সতত হেনদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরুলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়ামন্ত্র ধ্বনি তবে কলকলে, জুড়ে এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখে আছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি বুঝতে চাচ্ছেন এখানে, আমি উদ্দীপকে গেলাম না, সরল আলোচনায় গেলাম, যে কবি এখানে বুঝতে চাচ্ছেন যে কবি ফ্রান্সের ভার্সাই নগরীতে গিয়েও তিনি তার যশোর জেলার যে কপোতাক্ষ নদ, যে সাগরদাঁড়ির তীরে যে নদটি আছে, তার কথা কবির বারবার মনে পড়ছে। সেই নদে কবির সাঁতার কাটা শৈশব কৈশোর এই সময়গুলোর কথা, এবং মূলত উনি দেশপ্রেমের কথা, দেশের মানুষের কথা তার হৃদয়ে বারবার ভেসে উঠছে। এজন্য তিনি কপোতাক্ষ নদকে বলছেন যে কপোতাক্ষ নদ, আমি তোমার কথা যেভাবে এই দেশের বাইরে এসে যেভাবে স্মরণ করি, তুমি আমার এই মনের কথা, একাকতি, এই দেশপ্রেমের কথা তুমি তোমার মাধ্যমে, তোমার ভাষার মাধ্যমে আমার দেশের কাছে তুমি পৌঁছিয়ে দিবে। তো কবিতার পাঠ পরিচিতি থেকে আমরা যদি ভালো করে কনজিউম করতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা সৃজনশীল যে কোনো প্রশ্ন করুক, যেভাবে প্রশ্ন করুক, আমরা উত্তর দিতে পারবো। আমি তার পাঠ পরিচিতিটা নিয়ে তোমাদেরকে একটু আলোকপাত করছি। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধির স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ দূরটাকে তাকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারবেন না। এখানে একটা স্তবক আছে যে বহু দেশে দেখে আছেন বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ শতরূপী তুমি জন্মভূমির স্তনে। কবি বুঝতে চাচ্ছেন যে মা যেরকম শিশুকে আগলে রাখে, মা যেরকম বুকের দুগ্ধ পান করে একটি নবজাত শিশুকে বাঁচিয়ে রাখে, কবির এই কপোতাক্ষ নদের পানিও যেন কবিকে তৃষ্ণা মিঠায়। কবি আর অন্য কোনো নদের পানি কোথাও পান করে মনে হয় যেন কবির তৃষ্ণা কবির যেন মিঠে না। তো কবি মনের সন্দেহ জাগে আবার যে আমি আমার এই প্রাণপ্রিয় দেশে আমি আবার ফিরে যেতে পারবো কিনা, আর আমার এই দেশে যাওয়া হবে কিনা, দেখা হবে কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এই কবিতা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমরা কবিতাটি ভালো করে বুঝবে, পড়বে এবং পাঠ পরিচিতিটা বুঝবে, তাহলে সেখান থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন করা হয় তোমরা আশা করি ওটার আলোকে উত্তর দিতে পারবে। তো এই পর্যায়ে তোমরা বাইরে সময় না দিয়ে আমি অভিভাবকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তোমরা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা টেবিলে সময় দেবে, কারণ আমাদের বহু সময় নষ্ট হয়ে গেছে। এখন এই অনলাইনের ক্লাসের মধ্যে হলো তোমাদের সামান্য হলো যে বিশাল ক্ষতি হয়েছে, এই ক্ষতি তোমরা পুষিয়ে নিতে সক্ষম হবে। কাজে তোমরা হলো আমাদের দেশের ভবিষ্যৎ, দেশ গড়ার কারিগর। তোমরা নিজেদেরকে চলাফেরায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, অযথা
রাস্তায় বাহিরে সময় নষ্ট করবে না, পাঠে মনোযোগ দিবে, টেবিলে বই পুস্তক নিয়ে পড়াশোনা করবে, বসবে, পিতামাতার কথা শুনবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার পাঠ এখানে শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।